একটা কাশ্মীরের রুল, একটা জুলপির চুল, ওইটা একসাথে করো না। এই মুখ্যমন্ত্রী এনআরসির দাবিতে পার্লামেন্টে কাগজ ছুড়ে গেছে। এনআরসি, সিএএ, এনপিআর হলো হিন্দু মুসলমানের জামা পরে আসলে হিন্দু মুসলমানের এমএলএ হয়ে গেছে। তুমি নাগরিক নও ভারতে, তুমি আমাদের ট্যাক্সের টাকায় তুমি খাচ্ছ, করছো বিজেপি প্রোপাগান্ডা, আরএসএস এর প্রোপাগান্ডা। ফলত সিএএ ইজ আ হোক্স, এটা একটা জুমলা, এর মধ্যে ঢোকার কোনো গল্প। তৃণমূলের মুখপাত্র হয়ে রোজ বিকেলবেলা মিডিয়াকে ফেস করে, সেই সংবাদপত্র নিরপেক্ষ তুলতে হবে। আমি এরকম ছোট থেকে অন্তত 5টা সমীক্ষা দেখেছি যেখানে বলেছে সিপিএম হারছে, সিপিএম ড্যাং ড্যাং করে জিতেছে। ঠাকুরের সাথে আমার কথা বলার জন্য মাঝখানে নরেন্দ্র মোদীকে লাগে। রাজনীতিবিদদের কাজ মন্দির মসজিদ করে বেড়ানো। আপনারা প্রথম থেকেই সিএ এর বিরোধিতা করেছেন, আপনারা চাননি যে সিএ লাগু হোক বা জারি করা হোক, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে তিনি যতদিন থাকবেন সিএ তিনি জারি হতে দেবেন না, কিন্তু অন্যদিকে কেন্দ্র থেকে কিন্তু সিএ জারি করা হয়েছে। তো সেখানে আপনাদের কি এই বিষয়ে কি মত দেবেন? শুনো, মুখ্যমন্ত্রীর সাথে আমাদের ওইটা ভুলিও না। একটা কাশ্মীরের রুল, একটা জুলপির চুল, ওইটা একসাথে করো না। এই মুখ্যমন্ত্রী এনআরসির দাবিতে পার্লামেন্টে কাগজ ছুড়ে গেছে। মুখে বলছে ক্যা ছি ছি। যেদিন পার্লামেন্টে ভোটাভুটি হচ্ছে সিএ এর বিরুদ্ধে, সেদিন সিপিআইএম এর সংখ্যা কম, সবকটা এমপি সিএ এর বিরুদ্ধে ভোট দিচ্ছে। আর দেব, মিমি, নুসরাত সহ 8 জন তৃণমূলের এমপি সেই দিন ভোট দিতে যাননি, পার্লামেন্টেই যান। এত গুরুত্বপূর্ণ এটা। ফলত তৃণমূল মুখে ওই সব বলছে, আর ভিতরে ভিতরে কেন যখন আমাদের রাজ্যে এইসব নিয়ে চর্চা শুরু হলো, খবর পাওনি আমাদের রাজারহাটে আর আরেকটা কোথায় ডিটেনশন ক্যাম্প শুরু করিয়ে দিয়েছিল, তার জমি টমি তারা শুরু করে দিয়েছিল। পুরনো বড় বড় কিষাণ মান্ডিগুলোকে ডিটেনশন ক্যাম্প বানাবে সরকার জরিপ করা শুরু করে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। টিটাগড়ে আরও কোথায় কোথায় এনপিআর, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, সিএ এনআরসি প্রথম ধাপ, তার পার্লে নোটিফিকেশন জারি হয়ে গিয়েছিল। ফলত এরা তৃণমূল এই খেলায় বিজেপির ট্যাসিট সমর্থক। বিজেপি সিএএ বলে হিন্দু হিন্দু করবে, সেইটা দেখিয়ে তৃণমূল আবার মুসলমানকে বলবে যে ওই দেখ বিজেপি চলে আসছে, তাহলে আমাকে ভোট দে। ওইগুলো বলবে জান থাকতে করবো না, লড়বো না, এইসব বলবে। আলটিমেটলি সিএএ সম্পর্কে অভিজ্ঞতা হলো, এতদিন যে আইন ওরা সামনে রেখেছিল সেটা অ্যাবসার্ড ছিল। 2014 সালের 31শে ডিসেম্বরের আগে তুমি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এই দেশে এসেছো, তোমাকে প্রমাণ দিতে হবে যে তুমি অন্য দেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে চলে এসেছো। প্রথম কথা হলো, বাংলাদেশ থেকে ভারতে যত লোক আসে সবটা ধর্মীয় কারণ না, ওর মধ্যে ইকোনমি আছে। ভারত উপমহাদেশের সব থেকে বড় ইকোনমি, প্রচুর লোক আসে চিকিৎসা করাতে, কাজ করতে, একটু ভালো জীবনের খোঁজে। আমি যদি ধরে নিই কিছু এই ধরনের ঘটনা ঘটেছে, তা যে লোক চলে এসেছে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে, আজকে শেখ হাসিনা লিখে দেবে যে আমার দেশ থেকে ধর্মীয় কারণে চলে যেতে বাধ্য হয়েছে এই লোকে? হয় কখনো? অ্যাবসার্ড কথা। ফলত সেটা দেখাতে পারবে না। একটা বড় অংশের গরিব মানুষ, জমির কাগজ নেই, জন্মের প্রমাণপত্র নেই, বাবা মার জন্মের কাগজ নেই, কি করে থাকবে? জমির কাগজ আমাদের পশ্চিমবঙ্গের অভিজ্ঞতা হলো, একটা বড় অংশের গরিব মানুষ 1977-এ বামফ্রন্ট সরকার আসার পর পাট্টা পেয়েছে। তার আগে কি জমি ছিল, কি না ছিল, তার কি কাগজ ছিল, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই সমস্ত গরিব মানুষ বিপদে পড়েছে। এনআরসি, সিএএ, এনপিআর হলো হিন্দু মুসলমানের জামা পরে আসলে হিন্দু মুসলমানের কেস না। গরিব মানুষের ভোটাধিকার, গরিব মানুষের জমি, গরিব মানুষের চাকরি, গরিব মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার ছল। আর আমাদের দেশে মেজরটা হিন্দু, বাংলার মেজরিটি হিন্দু, গরিব মানুষেরও মেজরিটি হিন্দু। গরিব মানুষের বিপদে পড়া মানে হিন্দু মেজরিটি গরিব মানুষ বিপদে পড়ে যাবে এই সিএ ইত্যাদি লাগবে। আসামে যেটা হচ্ছে, 19 লক্ষ মানুষের নাম বাদ গেছে, 6 লক্ষ মুসলমান, 12 লক্ষ হিন্দু বাদ গেছে। এখন যা বলছে যে তুমি তাহলে বলো তুমি এইসব অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করলে যে লোক অ্যাপ্লাই করবে আমার নাগরিকত্ব দাও, তার তো সঙ্গে সঙ্গে কনফার্ম টিকিট নয়, আরএসিও নয়, তাকে ওয়েটিং লিস্টে যেতে হবে। অ্যাপ্লাই করা মানেই দাঁড়িয়ে গেল যে তুমি বাবু এতদিন নাগরিক ছিল, তাহলে তোমার রেশন কার্ড বাতিল, তোমার ভোটার কার্ড বাতিল, তোমার ব্যাংকের পাসবই থাকলে বাতিল, তোমার অন্যান্য সমস্ত কিছু বাতিল। প্রথমেই সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে দিবে। এই যে আমি দেখছি বিজেপির কোন এমপি বলছে যে আমি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করব, এমপি না এমএলএ। তা তুমি বাবা এমএলএ হয়ে গেছে, তুমি নাগরিক নও ভারতে, তুমি আমাদের ট্যাক্সের টাকায় তুমি খাচ্ছ, পড়ছো, গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছ, বাতি লাগানো গাড়ি চড়ে, তোমার 4টে সিকিউরিটি ঘুরছে, মাইনে তুলছো, 2 দিন পর পেনশন তুলবে, তার তুমি নাগরিক নও। এই অ্যাবসার্ড কথা, এটা আসলে নতুন বোতলে পুরনো মত। 5 বছর ধরে যে আইন তৈরি করতে পারেনি, ইলেকটোরাল বন্ডের গল্পটাকে ঢাকার জন্য সামনে চলে এসেছে, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে ভোটের আগে। এখন সিএএ দিয়ে
এই সিএ বললো তোমরা সব দেখো, তুমি এতক্ষণ আমাকে প্রশ্ন করছো বন্ড নিয়ে প্রশ্ন করবে, কিন্তু সিএ নিয়ে প্রশ্ন করবে। এই যে সবার মাথাটা যাতে এইসবে ঢুকে পড়ে, তার জন্য এটা বাজারে ছেড়ে দিয়েছে। এটা করে কিচ্ছু হবে না। নাগরিকত্ব সবাইকে দিতে হবে, যে মানুষ এসেছেন অতীতে, যে মানুষ এখানে বসবাস করছেন, বাসস্থান আছে। আর যা তথ্য ইত্যাদি সরকারের, কেন্দ্রীয় সরকারের তথ্য যা বলছে, এমন কিছু অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে হচ্ছে না, ওইগুলো বিজেপি প্রোপাগান্ডা, RSS এর প্রোপাগান্ডা। ফলত সিএ ইজ আ হোক্স, এটা একটা জুমলা, এর মধ্যে ঢোকার কোনো গল্প নেই। একটি জনসমীক্ষায় দেখা গেছে যে বামফ্রন্টের আসন পাবে না বা শূন্য আসন পাবে। তো এই ধরনের জনসমীক্ষা আপনাদের উপরে, মানে আপনাদের মনোবলের উপর কতটা প্রভাব ফেলে যে এই আসন লোকসভার ইলেকশন? এই যারা এই সমীক্ষাগুলো করছে আর একটু বেরোক, দেখবে এরাও ইলেকটোরাল বন্ডে বিজেপিকে টাকা দিয়ে রেখেছে। দেখো না আরও কত এরকম কত। আমাকে এখন যদি ধরে নিতে হয় যে অর্ণব গোস্বামী খুব নিরপেক্ষ সাংবাদিক, কুণাল ঘোষ খুব নিরপেক্ষ সাংবাদিক, একটা সংবাদপত্রের অফিসে বসে একটা লোক তৃণমূলের মুখপত্র হয়ে রোজ বিকেলবেলা মিডিয়াকে ফেস করে, সেই সংবাদপত্র নিরপেক্ষ ধরতে হবে? কর্পোরেট মিডিয়ার একটা বড় অংশ নিরপেক্ষ ধরতে হবে? তা সেই মিডিয়া যদি এইসব সমীক্ষা টমীক্ষা করে আগে থেকে দাঁড় করিয়ে দেয় যে না বামফ্রন্ট এত পাবে, ওরা অত পাবে, এরা তত পাবে, এই সব সাইকোলজিক্যাল গেম, ভোটারের মাথায় ঢুকিয়ে দেওয়া, একে ভোট দিও না, ওকে ভোট দিও না, তাকে ভোট দিও না, এই সমস্তটার বিরুদ্ধেই তো লড়াই। আর আমি এরকম ছোট থেকে অন্তত 5টা সমীক্ষা দেখেছি যেখানে বলেছে সিপিএম হারছে, সিপিএম ড্যাং ড্যাং করে জিতেছে, কোনো অসুবিধা নেই। একটা শেষ প্রশ্ন করবো যে আসন্ন লোকসভার জন্য আপনার প্রার্থী তালিকার নাম ঘোষিত হওয়ার পর থেকে আপনার প্রচার শুরু হয়ে গেছে, দেওয়াল লেখা শুরু হয়ে গেছে। তো আপনি যদি ক্ষমতায় আসার পরে, যাদবপুর আসার পরে যদি আসেন, তাহলে তারপরে এখানকার মানুষের জন্য কি কি প্ল্যানিং করেছেন বা তাদের জন্য কি ভেবেছেন? যাদবপুরের কতগুলো, প্রথমত অত্যন্ত ডাইভার্স, বৈচিত্র্যপূর্ণ সিট। ভাঙড়ের চেহারা আর টালিগঞ্জের চেহারা এক, উদাহরণস্বরূপ। সুতরাং একদম মানে ফ্ল্যাট কতগুলো সরল কথায়, সরল রৈখিকভাবে যাদবপুরে আমি এই 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 করবো, এটা বলা কঠিন। যাদবপুরের কৃষিজীবী মানুষ, রুরাল বেল্ট, বারুইপুর, সোনাপুরের একটা অংশ, ভাঙড়, কৃষিজীবী মানুষের নির্দিষ্ট দাবি দেওয়া আছে, ক্ষেতমজুরদের দাবি দেওয়া আছে, দুর্নীতির বিরুদ্ধে বিপুল আকুতি আছে, দুর্নীতি বন্ধ হওয়ার আকুতি গ্রামীণ মানুষের মধ্যে, সেগুলো কড়া হাতে মোকাবিলা করা হবে। রাস্তাঘাট, জল, আলো ইত্যাদি যা 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 এগুলো তো রেগুলার কাজ। অ্যাডমিনিস্ট্রেশনের একটা দাবি দেওয়া আছে, যাদবপুরের মানুষ, বিস্তীর্ণ অঞ্চলের মানুষ, তাদেরকে আলিপুরে এসে যা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম করতে হয়। রেলের কতগুলো দাবি দেওয়া আছে, বাসের কতগুলো দাবি দেওয়া আছে, স্কুল, কলেজ, হাসপাতাল অমুক জায়গায় তমুক জায়গায় হলে ভালো হবে। তুমি যত কলকাতা শহরমুখী হবে তত, আমি আগেও যেটা বললাম যে সোশ্যাল সিকিউরিটির প্রশ্নটা, তরুণ প্রজন্মের যে বন্ধুরা আছে, কাজের নিশ্চয়তার প্রশ্ন, বেকারত্বের প্রশ্ন, লেখাপড়ার প্রশ্ন, এগুলো অনেকগুলো ইস্যুজ আছে যেগুলো ধরে 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 বলতে হবে। একটা বড় অংশ উদ্বাস্তু মানুষের বাস, নাগরিকত্ব একটা লোকেরও যাবে, সব লোক এখানকার নাগরিক, দেখতে হবে আমাদের। এই যা আছে সবটা নিয়ে আমি আবার বললাম, এই কথাগুলো বললে তৃণমূল বা বিজেপি বললে ভালো হতো, কারণ রাজনীতিবিদদের এই কথাগুলোই বলা উচিত। রাজনীতিবিদদের কাজ, আমার বাড়িতে ঠাকুরঘর আছে, ঠাকুরের সাথে আমার কথা হয় বাতাসা নকুলদানা ফুলমালা দিয়ে, ঠাকুরের সাথে আমার কথা বলার জন্য মাঝখানে নরেন্দ্র মোদীকে লাগে। রাজনীতিবিদদের কাজ মন্দির মসজিদ করে বেড়ানো বা খেলামেলা উৎসব করে বেড়ানো। রাজনীতিবিদদের কাজ স্কুল, কলেজ, হাসপাতাল, ওইগুলো আমার বাড়িতে হয় না। ওটার জন্য পাবলিক মানি, পাবলিক অ্যাকাউন্টিং, পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, সেইগুলো লাগে। এগুলো তারা করছেন না। আমরা অন দি আদার হ্যান্ড এই কথাগুলো নিয়ে মানুষের কাছে যাই। অনেক ধন্যবাদ সৃজন ভট্টাচার্যকে। আপনারা দেখছেন বাংলা হান্ট, ক্যামেরায় সৃজিতার সঙ্গে নীলম দাস রিপোর্টিং, বাংলা হান্ট, কলকাতা।